অনিশ্চয়তা নিয়েই রেকর্ড 4 লাখ কোটি টাকার বিলাসী বাজেট কাল, ভোটার তুষ্টির চেষ্টা বলছেন বিশ্লেষকরা। ঘূর্ণিঝড় মোরার আঘাতে উপকূলের 16 জেলায় প্রায় 3 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, পুরোপুরি ধ্বংস 20,000 ঘরবাড়ি, তলিয়ে গেছে চট্টগ্রামের নিম্নাঞ্চল। পলিটেকনিকে পরীক্ষা শুরু হচ্ছে, তো আমরা তো পরীক্ষা দিতে আসতে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। সাধারণ বৃষ্টিতে যদি অবস্থা হয়, যদি বড়দানো কোনো কিছু, তাহলে আমাদের কি অবস্থা হবে? বাঁচার জন্য, জীবনে বাঁচার জন্য যে পানির প্রয়োজন, সেই পানিটা আমরা পাচ্ছি না। রোজা থাকে এত কষ্ট করে নামাজ পড়াটা কি হয় বলেন? কিভাবে করবে এই কাজ আমরা? রোজায় পানি সংকটে দুর্বিষহ নাগরিক জীবন, 10 দিনে 1 ফোঁটাও পানি মেলেনি অনেক এলাকায়, মুখে কুলুপ ওয়াসার। কাল বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠছে চ্যাম্পিয়ন্স ট্রফির, মর্গানদের সমীহ পাচ্ছেন প্রত্যয়ী মাশরাফিরা। এটা এখন সারা ওয়ার্ল্ডকে দেখানোর সময় যে আমরা ওভারসিজে এসেও আমরা এখন অন্যান্য টিমকে প্রেসারে রাখতে পারি। দর্শক, আমন্ত্রণ নিউজ 24-এ শুনছিলেন সিলনটি শিরোনাম। আপনাদের সাথে আছি আমি নাজনীন নাসির দোলা এবং আমি মনজুর আল মতিন। বিজলি কেবলই সঠিক মানে কেবল, ব্যবহার করুন যুগের পর যুগ বিজলি কেবলস। আয় নেই অথচ রেকর্ড 4 লাখ কোটি টাকার বড় বাজেট। নির্বাচন ঘিরে জনতুষ্টি অর্জনে একদিকে খরচের লম্বা তালিকা, অন্যদিকে আয় বাড়াতে ব্যবসায়ী মহলের চরম অসন্তোষের মধ্যেও নতুন ভ্যাট আইন চালুর সাহসী পদক্ষেপ। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত চান উচ্চ প্রবৃদ্ধি, বিনিয়োগ ও কর্মসংস্থান, অথচ কমাতে চান মূল্যস্ফীতি। এমন বিপরীতমুখী গোলকধাঁধার মধ্যেই আগামীকাল তিনি ঘোষণা করতে যাচ্ছেন নতুন বাজেট। ফারুক মেহেদির রিপোর্ট। স্পিকার, 2016-17 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণায় বিরল অভিজ্ঞতার মুখে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অনুমতি দেয়া হলো। টানা 9 এবং ব্যক্তিগত 11তম বাজেট ঘোষণা করে নিজেকে নিয়ে যাচ্ছেন নতুন উচ্চতায়। সুখী, সমৃদ্ধ ও উন্নত দেশের স্বপ্নচারী অর্থমন্ত্রী তাই বরাবরের মতো বড় বাজেট দিয়ে প্রতি বছরই রেকর্ড গড়ছেন। যদিও ঘোষিত বাজেটের বিশালত্ব আর খুঁজে পাওয়া যায় না বছর শেষে বাস্তবায়ন অদক্ষতায় কাটাছেঁড়ার পর, যেমনটি হতে যাচ্ছে চলতি বাজেটে। না কাঙ্ক্ষিত আয় হলো, না ইচ্ছে মতো খরচ করতে পারলেন। রাজস্ব আহরণ করতে চেয়েছিলেন 34% হারে, অথচ করতে পারছেন 20%। ভেবেছিলেন বছর শেষে 1,19,000 কোটি টাকা উন্নয়ন খাতে খরচ করতে পারবেন, অথচ 10 মাসে পারলেন 65,000 কোটি টাকা। শতাংশের হিসাবে মাত্র 55%। তাহলে বাকি 2 মাসে কিভাবে খরচ করবেন বাকিটা? এই প্রশ্নের উত্তর যাই হোক, অর্থমন্ত্রী আবারও নিজের শ্রেষ্ঠ বাজেট দেওয়ার দ্বার প্রান্তে। আমাদের একটা অন্যতম কৃতিত্ব হলো বাজেট বৃদ্ধি। 95,000 কোটি থেকে আমরা এবারে 4,000 পাস করে যাব এবং আমার বিশ্বাস আগামী বছরে আমরা 5 লাখের মতো বাজেট দেব। নাও আই এম ভেরি হ্যাপি, ড্রিমস হ্যাভ বিন ফুলফিলড। আসছে বাজেটেও তাই 4 লাখ কোটি টাকার বড় অঙ্কের ধারাবাহিকতা। রাজস্ব লক্ষ্য 2,48,000 কোটি টাকা, উন্নয়ন খাতে বরাদ্দ 1,64,000 কোটি টাকা। বাড়বে জিডিপি প্রবৃদ্ধি, অথচ কমবে মূল্যস্ফীতি। এটা কি নির্বাচন ঘিরে সহজ জনপ্রিয়তার কৌশল? এই সরকারের মূলত ইফেক্টিভলি লাস্ট বাজেট, নেক্সট ইয়ারও একটা বাজেট হবে, কিন্তু সেই বাজেটের সুফল নির্বাচনের আগে বর্তমান সরকার সেভাবে তুলে আনতে পারবে না। এই বছরের ছিল তাদের ডেভেলপমেন্টের স্কেলটা এমন বাড়ানো দরকার যাতে তারা এটাকে রাজনৈতিক কাজে ব্যবহার করতে পারে। সরকার ভালো কাজ করছে, সে আরও ভালো কাজ করতে পারছে, এইটা ডেমনস্ট্রেট করা আর কি। নতুন ভ্যাট আইন কার্যকর নিয়ে ব্যবসায়ী মহলে যখন ব্যাপক অসন্তোষ, সমালোচনা ও বিতর্ক যখন চরমে, তখনও অর্থমন্ত্রী 15% ভ্যাট হার কার্যকরে অটল। রাজস্বের জন্য ইতিবাচক হলেও এ সাহসী পদক্ষেপ ঘিরেও আছে চ্যালেঞ্জ। নতুন ভ্যাট আইনটি বাস্তবায়ন করা একটা চ্যালেঞ্জই বটে। কিছু কিছু ধারা সম্পর্কে যেগুলির বিষয়ে আমাদের বিজনেস কমিউনিটির প্রবল আপত্তি ছিল, সেগুলি হয়তো জাতীয় রাজস্ব বোর্ড বিবেচনায় নিয়ে সেগুলি হয়তো কিছুটা সংশোধন করার একটা পদক্ষেপ নিতে পারেন।
দেশ এগোচ্ছে, বড় হচ্ছে অর্থনীতি। সরকারের পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণে বাড়ছে বিনিয়োগ, কর্মসংস্থান। তাই বাড়ছে বড় বাজেটের চাহিদা। তবে বিশ্লেষকরা মনে করেন শুধু বড় বাজেট নয়, দক্ষতা বাড়াতে হবে আয় ও ব্যয়ের ক্ষেত্রেও। তাহলেই সফল হবে বড় বাজেট ঘোষণার লক্ষ্য। ফারুক মেহেদি, চ্যানেল 24, ঢাকা। ঘূর্ণিঝড় মোরায় কক্সবাজার, চট্টগ্রাম সহ উপকূলের মোট 16টি জেলার 2,87,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। পুরোপুরি ধ্বংস হয়েছে 20,000 ঘরবাড়ি আর ক্ষতিগ্রস্ত হয়েছে 40,000। দুপুরে সচিবালয়ে একথা জানান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব গোলাম মোস্তফা। এদিকে ঘূর্ণিঝড় মোরায় ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব চট্টগ্রাম, কক্সবাজার উপকূলের 40,000-এর বেশি পরিবার। ব্যাপক ক্ষতি হয়েছে পানের বরজ সহ ফসলের। কক্সবাজার সদরের ফতনা ডেল ঘূর্ণিঝড় মোরার আঘাতে এখানে বিধ্বস্ত হয়েছে অন্তত 400 কাঁচা ঘরবাড়ি। তাই কষ্টে এখানকার কয়েকশো বাসিন্দা। ঘরবাড়ি হারিয়ে এখন এমন কষ্টে আছে জেলার টেকনাফ, শাহপরীর দ্বীপ, কুতুবদিয়া সহ উপকূলীয় এলাকার হাজার হাজার বাসিন্দা। ঘূর্ণিঝড়ে তারা হারিয়েছেন মাথা গোজার ঠাঁই। ফলে দিশাহারা এসব মানুষ এখন অপেক্ষায় প্রয়োজনীয় সহায়তার। ধরো গাছ গোছলা, ঘর বাড়ি সব নষ্ট। তো এখন আমরা কোনো রকম করে কাজকর্ম গরিব থাকি, আর কোনো সরকারি লোক এখানে আসেনি। আজ বাসা ঠিক করতে পারলাম না, এমন তো মানে মানুষের বাসা আশ্রয় নিয়ে থাকছি। রাখতে পারে, রাখতে মানুষের পাশে, মানুষের দ্বারা থাকছি, এখনো পর্যন্ত ঠিক করতে পারি নাই বাসাটা। তাই আমরা চাই আপনাদের কিছু হেল্প চাই। প্রশাসনের হিসেব অনুসারে শুধু কক্সবাজারেই ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা অন্তত 52,000। বসতঘর ভেঙেছে 35,500। আর চট্টগ্রামে কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে 5,000-এর বেশি বাড়িঘর। একদিনের মধ্যে আমরা প্রকৃত অ্যাসেসমেন্টটা নিরূপণ করতে পারবো। মূলত লোকজন চাচ্ছে তাদের ঘরে ফিরে যেতে আর কি। তো সেই ঘরগুলো আমরা যাতে পুনর্নির্মাণ করার ব্যবস্থা করতে পারি সেই ব্যাপারে আমরা কাজ করতেছি। 14,000-এর মতো লোক আমরা বলেছি যে এফেক্টেড হয়েছেন তারা। সেটা তালিকা পাঠিয়েছি, বরাদ্দ পেলে পরে আমরা নীতিমালা অনুযায়ী স্থানীয় প্রশাসনের মাধ্যমে তাদের সহযোগিতা করব। ঘূর্ণিঝড় মোরার প্রভাবে নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে ভোলার মনপুরার 20 গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 30,000 মানুষ। এই অবস্থার জন্য বাদ না থাকাকেই দুষছেন স্থানীয়রা। নদীতে পানি উপরে পানি সব ডুবে গেছে। বেরিবাদ না থাকার গতিকে জোয়ারের পানি ঢুকে আমার 1 লাখ টাকা নষ্ট হয়েছে। আমাদের এবারও অকালে বৃষ্টির জন্য অনেক ডাল, অনেক মাছ নষ্ট হয়ে গেছে। এখন জোয়ারের পানিতে অনেকগুলা পুষ্পন ডুবে গেছে। যত দ্রুত সম্ভব এই বেড়িবাঁধগুলি যেন হয়, যাতে করে আমাদের এই কৃষকগুলি আমরা বাঁচাতে পারি। বিশেষ করে বাঁধগুলো মেরামতের জন্য আমরা পানি উন্নয়ন বোর্ডকে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি এবং রিকোয়েস্ট করেছি যে যাতে বর্ষার আগে যাতে সেই বাঁধগুলো মেরামত করে। এদিকে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব গোলাম মোস্তফা জানান, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় 16টি জেলার জন্য এরই মধ্যে 1,56,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তরা পাবে সব ধরনের সহায়তা। 2,86,245 জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবিষ্যতে আমরা সকল জেলা প্রশাসকদের বলা হয়েছে তাদের যদি আরো চাহিদা প্রয়োজন হয় আমরা তাদেরকে চাহিদা অনুযায়ী বরাদ্দ দিব। জামশেদুল করিম, চ্যানেল 24। ঘূর্ণিঝড় মোরায় কক্সবাজার, চট্টগ্রাম সহ উপকূলের মোট 16টি জেলা 2,87,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরোপুরি ধ্বংস হয়েছে 20,000 ঘরবাড়ি আর ক্ষতিগ্রস্ত হয়েছে 40,000। আর ঘূর্ণিঝড় মোরার প্রভাবে বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চল। বহদ্দারহাট, চকবাজার, আগ্রাবাদ সহ বিভিন্ন এলাকা হাঁটু থেকে কোমর সমান পানির নিচে থাকায় যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। পানি ঢুকে গেছে এসব এলাকার বেশিরভাগ বসতবাড়ি ও দোকানে এবং স্থানীয়দের অভিযোগ যে খাল ও নালার যথাযথ সংস্কার না হওয়ায় প্রায়ই এমন জলাবদ্ধতায় নাকাল হতে হয় তাদের। কোনো পুকুর বা জলাশয় নয়, বন্দরনগরী চট্টগ্রামের অন্যতম প্রধান সড়ক এটি। বৃষ্টিপাত আর জোয়ারের পানিতে অথৈ সাগরের রূপ নিয়েছে আগ্রাবাদ অ্যাক্সেস রোড। ঘূর্ণিঝড় মোরার প্রভাবে মঙ্গলবার বিকেল থেকে টানা বর্ষণ হয়েছে চট্টগ্রামে। তাই আগ্রাবাদের মতো হালিশহর, বহদ্দারহাট, চকবাজার এলাকায় এমন জলমগ্ন অবস্থা। তাতে দীর্ঘ সময় ধরে পানিবন্দী এসব এলাকার মানুষের দুর্ভোগের যেন সীমা ছিল না। রান্নাবান্না সহ নিত্য কাজে ভোগান্তি তো ছিলই, অসহনীয় কষ্টে পড়েন রাস্তায় বের হওয়া লোকজন।
কারণ জলজটে সড়কে যানবাহনের তীব্র সংকট। 4 ফুটের মতন পানি উঠছে, ভ্যান গাড়ির উপরে 8 মান পানি আছে আমাদের। আমি ব্যাগ ট্যাগ ভিজে গেছে, সবকিছু ভিজা, মানে হচ্ছে যে আমাদেরকে মানে এখন নদীর মতনই হচ্ছে, এবং অনেক দুর্ভোগে আছি। খানা দানা কোনো কিছু আনতে পারতেছে না, আর রমজান মাস রোজা রাখতে অনেক কষ্ট হইতেছে, আর ব্যবসা বাণিজ্য যারা চাকরি করে মানে সব দিক দিয়ে মানে খারাপ অবস্থা হইতেছে আর কি। কালকে থেকে আমাদের পলিটেকনিকে পরীক্ষা শুরু হচ্ছে, তো আমরা তো পরীক্ষা দিতে আসতে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। এটা বৃষ্টি হলে পানি হচ্ছে, আমরা যেতে পারতেছি না, অফিসে যেতে পারছি ঠিক মতো। এই রিক্সা ভাড়া যেখানে 10 টাকা, এখানে 70, 80 টাকা, 90 টাকা, 100 টাকা। এখানকার পানির অবস্থা দেখেন না, কি করুন, কোনো গাড়ি পাওয়া যায় না, কিছু পাওয়া যায় না। এখন বাঁচি নেই, কেন যাবো, নানাত পড়ি না, গর্তে পড়ি, তা বুঝি না। জলমগ্ন এলাকার অধিকাংশ বসতবাড়ি দোকানপাটে ঢুকে পড়ে জোয়ারের পানি, ফলে নষ্ট হয়ে যায় বিভিন্ন মালামাল। ভুক্তভোগীদের অভিযোগ, এখন বৃষ্টি হলেই জলমগ্ন হতে হয় তাদের, কিন্তু খাল নালা সংস্কার সহ কার্যকর কোনো উদ্যোগ না থাকায় দিন দিন বাড়ছে জলাবদ্ধতার ভোগান্তি। বোর্ডের সব জিনিস নষ্ট হয়ে গেছে, এটা তো শুধু আজকে না, এটা প্রতি বছরই এইভাবে হচ্ছে। সমস্যাটা হচ্ছে নালা দিয়ে পানিটা যাচ্ছে না, এবং পানি যেগুলো রাস্তা দিয়ে ক্রস করে খালে যাচ্ছে, খালে থেকে পানিটা বাঁধের কারণে নামতে পারতেছে না। সাধারণ বৃষ্টিতে যদি এই অবস্থা হয়, যদি বড় ধরনের কোনো কিছু হয়, তাহলে আমাদের কি অবস্থা হবে? ওনার বাংলো তৈরি হইতেছে টাইগার পাস পাহাড়ের উপরে, মেয়রের। ওনারে বলেন যে সবাই নেমে যত লিডার আছে আজকে যেন তারা পানিতে দেখে। তবে এরপরও সিটি মেয়রের কণ্ঠে যথারীতি আশ্বাসের বাণী। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা আমাদের যতটুকু সম্ভব আমরা সর্বোচ্চ সহায়তা প্রদান করব, যাতে জনগণ কোনোভাবে ভোগান্তির শিকার না হন। সামনে বর্ষা, তাই বাড়ছে জলাবদ্ধতার শঙ্কা। এই কারণে শুধু আশ্বাস নয়, দুঃসহ এই সমস্যা থেকে মুক্তি পেতে কাজের দ্রুত বাস্তবায়ন চান বন্দরনগরীর মানুষ। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, আপনারা অনেকেই হয়তো ফেসবুক পাতায় দেখেছেন যে ঘূর্ণিঝড় মোরায় সমুদ্রে ভেসে যাওয়া 33 বাংলাদেশিকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী, এবং ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় হাই কমিশনের ফেসবুক পেজে যেটি জানানো হয়েছে। এবং যাদেরকে উদ্ধার করা হয়েছে এদের মধ্যে অনেকে নারী, অনেকে শিশু, বৃদ্ধ রয়েছেন কিছু। এবং বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদেরকেও ভারতীয় বাহিনীর পক্ষ থেকে এই বিষয়টি অবহিত করা হয়েছে। ঘূর্ণিঝড় মোরা উপকূলে আছড়ে পড়ার একদিন পর ভারতীয় নৌবাহিনী জানালো, গভীর সমুদ্র থেকে নারী, শিশু, বৃদ্ধ সহ 33 বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন মৃত। চট্টগ্রাম বন্দর থেকে 100 নটিক্যাল মাইল দক্ষিণে ভারতীয় জাহাজ INS সুমিত্রা এই বাংলাদেশিদের উদ্ধার করে। জাহাজটি ঘূর্ণিঝড় মোরা কবলিত মানুষদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে বাংলাদেশে আসার পথে সমুদ্রে ভেসে থাকা বাংলাদেশিদের উদ্ধার করে বলে ফেসবুকে জানিয়েছে ভারতীয় নৌবাহিনী ও বাংলাদেশে ভারতীয় হাইকমিশন। ঝড়ের তোড়ে বাড়িঘর ভেসে কিংবা নৌকা ডুবে বাংলাদেশিরা সমুদ্রে ভেসে গিয়েছিল বলে ধারণা ভারতীয় নৌবাহিনীর। এখনও সমুদ্রে মানুষ ভেসে থাকতে পারে, তাই উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে তারা। মহেশখালী উপকূলে এই উদ্ধার অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সমন্বয়ের কথাও জানিয়েছে ভারতীয় নৌবাহিনী। এদিকে নৌ সদর দপ্তরের সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, বাংলাদেশের জলসীমায় উদ্ধার অভিযানের বিষয়টি সরকারকে জানিয়েছে ভারতীয় নৌবাহিনী। উদ্ধার হওয়া বাংলাদেশিরা জেলে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এখন যে INS সুমিত্রা যে আমাদের সমুদ্র এলাকায় আছে, এটা সরকারের অনুমোদন সাপেক্ষেই এই জাহাজটি এখানে এসেছে। মূলত যারা দুস্থ জনগোষ্ঠী এই সাইক্লোনের মধ্যে এফেক্টেড হয়েছেন তাদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে আসার জন্য, এবং ত্রাণ সহায়তা নিয়ে আসার এক পর্যায়ে তারা সমুদ্রে ভাসমান অবস্থায় কিছু জেলে দেখতে পায়, প্রায় 33 জনকে তারা উদ্ধার করে। উদ্ধার অভিযান শেষে ত্রাণ নিয়ে INS সুমিত্রা চট্টগ্রাম বন্দরে নোঙর করবে। সারোয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা। আমরা আনোয়ার ইস্পাত, দৃঢ়তার ইস্পাত ইনসাইড। আমরা আনোয়ার ইস্পাত, দৃঢ়তার ইস্পাত ইনসাইড। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সক্ষম। সকালে জাতীয় সংসদে বাজেট অধিবেশনের প্রশ্নোত্তরে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। অভিযোগ করেন, 91 সালে ঘূর্ণিঝড়ের সময় বিএনপি সরকারের কোনো আগাম প্রস্তুতি ছিল না। তবে বর্তমান সরকার প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে সবসময় সতর্ক। উপকূলীয় অঞ্চলে বেড়িবাঁধ নির্মাণের বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয়কে আরও গতিশীল হওয়ারও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। 3 মাসের জন্য হবিগঞ্জ 403 ইতিমধ্যে তুমি শুরু করো, এবং প্রত্যেকে যাতে ঘরবাড়ি বানাতে পারে তাদের ব্যবস্থা আমরা করে দিচ্ছি। তাছাড়া খাদ্য এবং সেই সাথে সাথে তাদের
মানে হাতে নগদ টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা ইতিমধ্যে আমরা নিয়েছি। একদিকে প্রশাসনের পক্ষ থেকে, দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং আমাদের প্রধানমন্ত্রী মন্ত্রণালয় থেকেও যে আমরা সহযোগিতা করব। টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়। তীব্র পানির কষ্টে দুর্বিষহ হয়ে উঠেছে রাজধানীর অনেক এলাকার মানুষের জীবন। অবস্থা এমন দাঁড়িয়েছে যে কোথাও কোথাও গেল 8-10 দিনেও পানি আসছে না। ফলে স্বাভাবিকভাবেই রোজার সময় বেশ মানবেতর জীবনযাপন করছেন সেই সব এলাকার লোকজন। হঠাৎ বলা কওয়া ছাড়া পানির এই সংকটের আসলে কি কারণ, এ নিয়ে মুখ বন্ধ করে আছে ওয়াসা। তারা এর কোনো ব্যাখ্যা দিচ্ছে না। এ নিয়ে শফিকুল ইসলাম সবুজ একটি রিপোর্ট করেছেন, ছবি তুলেছেন সুকান্ত সরকার। এই হাহাকার পানির জন্য হবেই বা না কেন, পানির অপর নাম তো জীবন। সেই জীবন বাঁচানোর চেষ্টায় রাজধানীর মীর হাজিরবাগে মানুষের এই প্রতিযোগিতা। গৃহস্থালীর কাজ তো পরের কথা, বাঁচার জন্য, জীবনে বাঁচার জন্য যে পানির প্রয়োজন, সেই পানিটা আমরা পাচ্ছি না ভাইয়া। কাজ কাজ বাবা, আমি তো হাউস আসলে হাউসের তো নেই, ময়লা পানি উড়ে উড়ে কাম কাজ করছি, অনেক ময়লা পানিও নেই বাবা। রোজা থাকে এত কষ্ট করে নামাজ পড়া কি হয় বলেন, কিভাবে করবো এই কাজ আমরা? টানা 15 দিন পানি আসছে না এই এলাকায়, তাই ওয়াসার গাড়িতে আনা এই পানি শেষ ভরসা তাদের। তাও কি খুব সহজে মিলেছে? তা কিন্তু নয়। পানির কষ্ট সইতে না পেরে এলাকাবাসী বিক্ষোভ শুরু করলে জরুরি ভিত্তিতে গাড়ি পাঠায় ওয়াসা। মানুষ মারা গেছে আজকে, তার দাফন কাফন করার পর্যন্ত কোনো ক্যাপাসিটি নাই, তাই আমরা বাধ্য হয়েছি রাস্তায় গাড়ি বন্ধ করে দেওয়ার পর তখন প্রশাসন, ঊর্ধ্ব কর্তৃপক্ষ এখানে সবাই হাজির হয়েছে। সবাই মিলে আমরা বাধ্য হয়ে রাস্তা নেমেছি এই কারণে যে আমাদের পানি চাই, আমাদের পানি চাই, আমাদের পানি চাই। স্থানীয়দের অভিযোগ, পানির সংকট নিয়ে রাত পর্যন্ত কেউ খোঁজ নেয়নি তাদের। আমরা এখন এমন এক জটিল সমস্যা আছি যে সমস্যা ভাষায় প্রকাশ করা যায় না। মরুভূমিতে গেলে যেমন লাগে ঠিক তেমনই অবস্থা আমাদের 3 দিন। আমরা উজু করতে পারি ঠিক মতো, নামাজও পড়তে না, পোলা মতো গোসল করতে পারে না। পানির এই সংকট শুধু রাজধানীর যাত্রাবাড়ির এই অঞ্চলে নয়, শহরের কোথাও না কোথাও রোজার আগ থেকে চলছে মানুষের এই দুর্ভোগ। এ যেমন রাজধানীর মোহাম্মদপুরের শেখের টেক এলাকা। এখানকার বেশিরভাগ সড়কে পানির দেখা নেই বললেই চলে, যাও আসে তাও দুর্গন্ধে ভরা। অবস্থা কেমন, পানি ময়লা বাত এইটা পানির সাথে আইয়ে। হ্যাঁ ওই যে দেখেন, টাঙ্কি 2 দিন পর আমরা পরিষ্কার করি, কিন্তু তারপর পানি থেকে আপনার যে ময়লার আসে সেটা আমরা খেতে পারি না। হঠাৎ কি কারণে পানির এই সংকট, এ নিয়ে কথা বলতে রাজি হননি ওয়াসা প্রধান কার্যালয়ের কোনো কর্মকর্তাই। কষ্টের সব মাত্রা ছাড়িয়ে গেছে রাজধানীর বিভিন্ন অঞ্চলের মানুষের পানির অভাবের কারণে। 1 দিন না 2 দিন না, টানা 8-10 দিন ধরে রাজধানীর বিভিন্ন অঞ্চলের মানুষের এই পানির কষ্ট চলছে। বিশেষ করে রোজার মাসে পানির অভাব তাদের সব মাত্রা ছাড়িয়ে গেছে। এখন মানবেতর জীবনযাপন করছেন রাজধানীর বহু অঞ্চলের বাসিন্দারা। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, মীর হাজিরবাগ, যাত্রাবাড়ি। এবারে স্ক্যান সিমেন্টের সৌজন্যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আপডেট। কাল শুরু সেরাদের সেরা হবার লড়াই। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নামছে বাংলাদেশ। স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচটি শুরু হবে বিকেল 3:30টায়। ভারত এবং পাকিস্তানের কাছে হারলেও নতুন এক বাংলাদেশকে সামনে পাবে ইংল্যান্ড, বলছেন মাশরাফি বিন মুর্তজা। আর টাইগারদের সমীহ করছেন ইংলিশ অধিনায়ক ইয়ান মর্গান। লন্ডন থেকে তুষার লস্করের ক্যামেরায় রেজওয়ানুজ্জামানের রিপোর্ট। দুঃখ আমি ভুলতে চাই, স্বপ্ন তোমায় কাছে টেনে। বাংলাদেশ দলের অবস্থাটা এমনই। ভারতকে দূরে ঠেলে কাছে টেনে নিতে চায় ইংল্যান্ডকে। কন্ডিশনটা ইংলিশদের চেনা হতে পারে, কিন্তু প্রতিপক্ষ ক্রিকেটারদের বাংলাদেশের চেয়ে কে বেশি জানে। শেষ 7 ম্যাচে 4 জয়। ব্রিস্টল, মিরপুর, চট্টগ্রাম, এডিলেড সবখানে শ্রেষ্ঠত্ব দেখিয়েছে টাইগাররা। আর ইংল্যান্ড এমন একটা সাইড, ওদের যে ধরনের প্লেয়ার আছে আমার কাছে মনে হয় শুধু স্টার্ট করলে হবে না, স্টার্ট তো মাস্ট করতে হবে, কিন্তু খেলাটা শেষ পর্যন্ত ধরে রাখতে হবে। ইংল্যান্ড অধিনায়কও বাংলাদেশকে সমীহ করছেন। I think recent form you have to take into account. The last time we played them obviously was a home series for Bangladesh, and we know how strong they are at home. I think that was the first time that they were beaten in 5 series at home. So we take a lot of confidence from that. We know they're a strong team, and this is their first Champions Trophy, so that comes with an element of pressure as well. So tomorrow's a big day for everybody. We're really
ক্রিকেটের বৈশ্বিক আসরের দ্বিতীয় বৃহৎ আসর চ্যাম্পিয়ন্স ট্রফি। 1998 সালে ঢাকায় যাত্রা শুরু হয়েছিল মিনি বিশ্বকাপ নামে। 2 দশক পেরিয়ে নাম পাল্টে আর বারবার ফরম্যাট বদলে এখন চ্যাম্পিয়নদের টুর্নামেন্ট। সবশেষ এই আসর বসেছিল 4 বছর আগে। বাংলাদেশের অংশগ্রহণ 11 বছর আগে। যোগ্যতা প্রমাণ করেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ। এবার মূল টুর্নামেন্টে নিজেদের প্রমাণের পালা। আলোচনা সমালোচনা সমান তালে চলছে বাংলাদেশ দলকে ঘিরে। তবে প্রতিপক্ষ ইংল্যান্ড আর আইসিসি টুর্নামেন্ট বলেই সম্ভাবনার আলোটাও বেশি। 2011 আর 15 বিশ্বকাপে ইংলিশদের পরাজয় এখনও বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে জলজলে অধ্যায়। দীর্ঘ 1 মাসের প্রস্তুতির ক্লান্তি হোক বা প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে হারের মানসিক বোঝা, বাংলাদেশ দল ম্যাচের আগের দিন অনুশীলন করেনি। স্টার্টটা যদি ভালো করতে পারি তো দেখা যাবে যে ওই প্রেশারটা রাখতে পারলে, শেষ পর্যন্ত রাখতে পারলে জেতা সম্ভব। ইংল্যান্ড খেলার মাঝে থাকলেও টুর্নামেন্টের জন্য প্রস্তুতির সুযোগ পেয়েছে একদিনের। Absolutely. It's about delivering in every game. It's been our focus now for the last couple of series that we've played in. Like I've mentioned before, the first cycle of our development in the first year that we were together was about pushing the limits and see how far we can go. আগের 7 আসরে চ্যাম্পিয়ন্স ট্রফি উপহার দিয়েছে 6 চ্যাম্পিয়নকে। এবার কি নতুন কারো হাতে উঠবে এই ট্রফি? রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, লন্ডন, ইংল্যান্ড। একটা বিরতি নিচ্ছি এবার, আর ফিরে আসার পর দেখবেন তাজিয়া মিছিলে বোমা হামলা মামলায় জেএমবির 10 সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ। 15 জুন সাক্ষ্য গ্রহণ। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ 24। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 36তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দুস্থদের হাতে কাপড় তুলে দিলেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুদিনের কর্মসূচির শেষ দিনে সকালে রাজধানীর মহাখালী থেকে এই কার্যক্রম শুরু করেন তিনি। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে জনগণের পকেট জিম্মি করে বড় বড় বাজেট দিচ্ছে সরকার, যা বাস্তবায়ন করা সম্ভব নয়। দুর্নীতির ঘাটতি মেটাতেই সরকার গ্যাসের দাম বাড়াচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তারা যে দুর্নীতি করছে জ্বালানি খাতে, এবং আপনারা জানেন যে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলোতে এই দুর্নীতির ফলে যে প্রচুর পরিমাণ বেশি ব্যয় হচ্ছে, সেটাকে কভার করার জন্য তারা জনগণের পকেট কেটে তারা এই বেশি দাম নিয়ে, জনগণের কাছ থেকে বেশি দাম নিয়ে সেটাকে তারা পূরণ করতে চাইছে। জনগণকে একেবারে জিম্মি করে জনগণের পকেট কেটে তারা এই বড় বড় বাজেট, বড় বড় অঙ্কের বাজেট তারা দিচ্ছে, জনগণকে বিভ্রান্ত করছে। ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ এবং পুনর্বাসনের জন্য দেশের উপকূলীয় অঞ্চলে যাবে আওয়ামী লীগের প্রতিনিধি দল। বিকেলে রাজধানীর ধানমন্ডিতে দলের সহযোগী সংগঠনগুলোর সাথে বৈঠক শেষে একথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, দায়সারা গোছের রিলিফ নিয়ে ফটো সেশনের জন্য নয়, নেত্রী নির্দেশে ক্ষতিগ্রস্তদের সহায়তা করবে আওয়ামী লীগ। দায়সারা গোছের রিলিফ দিয়ে ফটো সেশন করার কোন নির্দেশ আমাদেরকে দেননি। আমাদেরকে তিনি বলেছেন যে ওখানে গিয়ে একবারে তন্ন তন্ন করে খুঁজে কোথায় ক্ষতি হলো তাৎক্ষণিক একটা সাহায্য দেবে, সেটা হলো রিঅ্যাক্টিভ, আর প্রোঅ্যাক্টিভ একটা সমাধান, সেটার জন্য আমরা রিপোর্ট তৈরি করে আনবো। পুরান ঢাকার হোসেনি দালানে তাজিয়া মিছিলে বোমা হামলা মামলায় জেএমবির 10 সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আদালত। বুধবার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই আদেশ দিয়ে আগামী 15 জুন সাক্ষী গ্রহণের দিন ঠিক করেন। 2015 সালের 23 অক্টোবর গভীর রাতে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে বোমা হামলা চালায় জঙ্গিরা। এতে 2 জন নিহত, শতাধিক লোক আহত হন। মামলায় 10 আসামির মধ্যে 6 জনকে বুধবার আদালতে হাজির করা হয়। 4 জন পলাতক রয়েছেন। 6 জনকে অভিযোগ পড়ে শোনানো হলে নিজেদের নির্দোষ দাবি করেন তারা। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল জানান যে বিচারের জন্য মামলাটি ঢাকার 8ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেওয়া হয়েছে। আগামী বছরের শেষ নাগাদ ভূপৃষ্ঠের পানি ব্যবহারের সক্ষমতা দ্বিগুণ হওয়ার আশা করছে ঢাকা ওয়াসা। তাই মুন্সিগঞ্জে পুরোদমে এগিয়ে চলছে পদ্মা চশলদিয়া পানির পরিশোধনাগারের প্রকল্পের কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে 2019-এর শুরুতেই এখান থেকে সুপেয় পানি পাবেন রাজধানীর দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 40 লাখ মানুষ।
প্রকল্প এলাকায় ঘুরে এসে রিপোর্ট করছেন সারোয়ার সুমন। ক্যামেরায় ছিলেন সুকান্ত সরকার। প্রায় 2 কোটি মানুষের বাস এই রাজধানীতে। জনসংখ্যা যতটা বিশাল, পানির চাহিদাও ততটাই। ওয়াসার হিসেবে রাজধানীবাসীর প্রতিদিন প্রয়োজন হয় প্রায় 225 কোটি লিটার পানি। ভূগর্ভ থেকে প্রায় 800 পাম্পের মাধ্যমে পানি তুলে এই চাহিদার বেশিরভাগটাই মিটিয়ে থাকে ওয়াসা। তবে পরিবেশগত দিক বিবেচনায় ভূগর্ভের পানির উপর নির্ভরশীলতা কমাতে চাইছে সরকার। এরই মধ্যে সায়েদাবাদ সহ 5টি পানি শোধনাগারের মাধ্যমে বুড়িগঙ্গা ও শীতলক্ষা নদীর পানি শোধন করেও রাজধানীবাসীর পানির যোগান দেয়া হয়। এর সাথে যোগ হতে চলেছে মুন্সিগঞ্জের পদ্মা যশোলদিয়া পানি পরিশোধনাগার। শেষ হয়েছে এর 40% কাজ। 3,375 কোটি টাকার এই প্রকল্পের বেশিরভাগটাই ঋণ হিসেবে দিচ্ছে চীনের এক্সিম ব্যাংক। এটি বাস্তবায়িত হলে ওয়াসার ভূপৃষ্ঠের পানির ব্যবহার সক্ষমতা 22% থেকে বেড়ে 45% পৌঁছাবে। পদ্মা নদীর পানি আপনারা জানেন খুব ঘোলা মানে মাটি। তো এইটা যদি আমরা র ওয়াটার নিয়ে যে ট্রিট করতাম তাহলে র ওয়াটার নিয়ে যাওয়ার সমস্যা ছিল। এই কারণে আমরা ট্রিটমেন্ট প্ল্যানটা এই পদ্মার পানি করে ফিনিশ ওয়াটার নিয়ে যাচ্ছি। কতটুকু? 45 কোটি লিটার। 33 কিলোমিটার পাইপলাইনের সাহায্যে মুন্সিগঞ্জ থেকে পরিশোধিত হওয়া পানি পুরান ঢাকা, ধানমন্ডি, মোহাম্মদপুর ও কারওয়ানবাজার এলাকার পানির চাহিদা মেটাবে। অবশ্য প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়কে চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্মাণকারী প্রতিষ্ঠান। যে 33 কিলোমিটার পাইপলাইনের মধ্য দিয়ে এই প্রকল্প থেকে পানি যাবে, এর 20 কিলোমিটার পড়েছে ঢাকা মাওয়া সড়কে। এই মুহূর্তে সড়কটি 4 লেনের কাজ চলছে, তাই এই সড়ক বর্ধিতকরণের সাথে পাইপ বসানো আমরা চ্যালেঞ্জ হিসাবে মনে করছি। অবশ্য সব বিভাগের সমন্বয় থাকলে এটি সহজ হবে। ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীলতা কমিয়ে ভূপৃষ্ঠের পানি দিয়ে নগরবাসীকে পরিবেশ বান্ধব ও টেকসই পানি সেবা দিতে চায় ঢাকা ওয়াসা। সেই উদ্যোগেরই একটি অংশ এই পদ্মা যশোলদিয়া পানি শোধনাগার প্রকল্প। এই প্রকল্প থেকে পদ্মা নদীর পানি পরিশোধিত হয়ে ঢাকাবাসী পর্যন্ত পৌঁছতে অপেক্ষা করা লাগবে 2018 সালের সেপ্টেম্বর পর্যন্ত। সারোয়ার সুমন, চ্যানেল 24, যশোলদিয়া, মুন্সিগঞ্জ। আর একটা বিরতি এবার ফিরে আসার পর দেখবেন। ঘুষ নেয়ার মামলায় জামিনে মুক্তি পেলেন নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি। জীবন ঝুঁকিপূর্ণ বলে দাবি। বিরতির পর আবারও ফিরলাম। আপনারা দেখছেন নিউজ 24। ঘুষ নেয়ার মামলায় জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্ত। আজ তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এই আদেশ দেন। এরপর বিকেলে তিনি কারাগার থেকে মুক্তি পান। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর শ্যামল কান্তি সাংবাদিকদের বলেছেন তিনি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার কোনো ক্ষতি হলে সেজন্য ওসমান পরিবার দায়ী থাকবে বলেও জানান শ্যামল কান্তি ভক্ত। দর্শক, এবার আকিজ সিরামিক্সের সৌজন্যে ঈদ বাজারের খবর। যারা নিজের মতো করে পোশাক বানাচ্ছেন তারা এখন ভিড় করছেন দর্জি বাড়িতে, কারণ ঈদ সামনে রেখে অর্ডার শুরু হয়েছে আরো আগেই, আর তা বন্ধ হয়ে যাবে অল্প দিনেই। ঘুরে এসে জানাচ্ছেন জিনিয়া কবির সূচনা, ছবি তুলেছেন খান আল মামুন। ঈদের জামা যারা নিজেদের মনের মতো করে বানাতে চান, রোজার শুরু থেকেই তাদের দৌড়ঝাঁপ শুরু হয় দর্জি বাড়িতে, যেখানে থাকে নিজের করা ডিজাইনের প্রাধান্য, থাকে নিজস্ব ভিন্নতাও। ফ্যাশন হাউস থেকে না কিনে পোশাকটা নিজের মতো করে বানাতে চান বলেই কিছুটা আগে ভাগে দর্জি বাড়িতে ঢুমারা। এক্ষেত্রে খরচটাও তুলনামূলক কম পড়ে। কিছুদিন পরে দর্জি দোকানে ভিড় লেগে যাবে, তো তখন তো দেখা যাবে যে ওরা নিতেও চাবে না, আর নিলেও দেখা যাবে যে ড্রেসটা ঠিকমতো বানাচ্ছে কিনা, আমার মন মতো হচ্ছে কিনা, এটাও একটা থাকে। যদি ঈদের ড্রেস বলে কথা, আসলে শুরুর দিকে না আসলে পরে দর্জিরা দিতে চায় না, চাঁদরাতে দেয় হয়তো বা ঠিক মতো বানায় না। ড্রেসগুলোও নিজেদের মতো করে নিজেদের ডিজাইন দিয়ে যাতে করা যায়, মনের মতো তো সবসময় দোকান থেকে কিনলে হয় না।
ঈদ সামনে রেখে যেহেতু আগেভাগেই পোশাক বানানোর প্রচুর অর্ডার আসে, তাই দর্জি বাড়ির কারিগরদের ব্যস্ততাও শুরু হয় রোজার প্রথম থেকেই। তবে ক্রেতাদের চাহিদা অনুযায়ী ডিজাইনের পোশাক সঠিক সময় ডেলিভারি দিতেই 15 রোজার পরে অর্ডার নেওয়া বন্ধ রাখেন তারা। 10 রোজা 15 রোজা পর্যন্ত আমরা অর্ডার নিতে পারি, তারপরে মনে করেন যে আমাদের যে অর্ডারটা যদি আমাদের আসে তখন আমরা অর্ডারটা নিয়ে আমরা কাজ করতে পারি না। সব আইটেমই চলে, তো বেশিরভাগই 3 পিসটি চলে। অনেক ভিড়, কিন্তু এখন অর্ডার নিতেছি, কিন্তু 10 রোজা মনে করেন যে 10-15 রোজা পরে আর অর্ডার নিতে পারবো না। এবার মেয়েদের পছন্দের তালিকায় 3 পিসই বেশি প্রাধান্য পাচ্ছে। পোশাক তৈরির জন্য রাজধানীর বনানী সুপারমার্কেট, পিঙ্ক সিটি, প্রিয়াঙ্গন ও গাউসিয়া মার্কেট সহ রয়েছে আরও অনেক জায়গা। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। দর্শক, নিউজ 24 এর সময় হলো আরো একটা বিরতির, আর ফিরে আসার পর দেখবেন আফগানিস্তানের কাবুলে কূটনীতিক পাড়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে প্রাণ গেল অন্তত 80 জনের, আহত 3 শতাধিক। বিরতির পর আবারও ফিরলাম নিউজ 24-এ। এবারে জানাবো দেশের বাইরের খবর। আফগানিস্তানের কাবুলে কূটনীতিক এলাকায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে প্রাণ গেছে অন্তত 80 জনের, আহত হয়েছেন কমপক্ষে 300 মানুষ। শক্তিশালী বিস্ফোরণে এলাকাটির বেশ কয়েকটি দূতাবাস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সুরক্ষিত এলাকায় এমন বর্বর হামলায় উদ্বেগ জানিয়েছে বিভিন্ন দেশ। রমজানের শুরুতেই একের পর এক হামলায় ক্ষতবিক্ষত আফগানিস্তান। এবার টার্গেট কাবুলের সুরক্ষিত কূটনীতিক এলাকা জানবাগ স্কয়ার। স্থানীয় সময় বুধবার সকাল 8:30টায় জার্মান দূতাবাসের পাশে বিস্ফোরক ভর্তি ট্রাক দিয়ে হামলা চালানো হয়। শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে আশেপাশের বেশ কিছু এলাকা, ধ্বংস হয়ে যায় বহু গাড়ি, ঘটনাস্থলেই নিহত হয় অর্ধশতাধিক মানুষ। আমি অফিসের ভেতরেই ছিলাম, হঠাৎ তীব্র শব্দে চারপাশ কেঁপে উঠল, জানালার কাঁচ ভেঙে পড়ল। ভেবেছিলাম ভূমিকম্প হচ্ছে। কিছুক্ষণ পর নিচে নেমে দেখি চারদিকে ধোঁয়া আর রাস্তার লাশের পর লাশ। আমি গাড়ি চালাচ্ছিলাম, বিস্ফোরণের ঝাঁকুনিতে চোখে অন্ধকার দেখি, কি হচ্ছিল বুঝতেই পারছিলাম না। আহতদের কাবুলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, এদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। শক্তিশালী এই বিস্ফোরণে জার্মান, তুরস্ক ও ফরাসি দূতাবাস ভবন ক্ষতিগ্রস্ত হয়। আহত হন জার্মান ও জাপান দূতাবাসের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী। তবে ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক ও ভারত সহ এলাকাটির অন্যান্য দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছে দেশগুলো। পবিত্র মাসে এমন হামলাকে বর্বর আখ্যা দিয়েছেন আফগান প্রেসিডেন্ট। সুরক্ষিত এলাকায় এমন হামলায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে জার্মান, ভারত, পাকিস্তান, কাতার সহ বিশ্বের বিভিন্ন দেশ। পাপিয়া সুলতানা, চ্যানেল 24। ভারতে গবাদি পশুর বেচাকেনার নিষেধাজ্ঞার প্রতিবাদে মাদ্রাজে গোমাংস খাওয়া এক পিএইচডি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বিক্ষোভে নেমেছে আইআইটি মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি যে তাদের যা ইচ্ছে তারা তাই খাবে, এতে সরকারের কোনো হস্তক্ষেপ চলবে না। একই প্রতিবাদ জানানো হয় কেরালা এবং কর্ণাটকে। এই প্রতিবাদীদের সাথে একাত্মতা প্রকাশ করে কয়েকটি রাজ্য সরকার জানায় যে তারা কেন্দ্রের এমন নিষেধাজ্ঞা বাস্তবায়ন হতে দেবে না। এদিকে আজ রাজস্থান হাইকোর্ট এক সুপারিশে জানায় যে গরুকে ভারতের জাতীয় পশু ঘোষণা করা উচিত। এই ছিল নিউজ 24-এ। ইভান ইকরাম অপেক্ষা করছেন স্পোর্টস 24 নিয়ে। দেখার আমন্ত্রণ রইল সাথে থাকার জন্য। ধন্যবাদ।